আচ্ছা, স্লাইডটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আগে আমরা প্রিভিয়াস যে অ্যালয় নিয়ে আমরা যে আলোচনা করেছি, সে বিষয়ে আগে তোমাদের কাছ থেকে আমি শুনি, দেখি কেউ কোনো পড়াশোনা করেছো কিনা বা কারো কোনো আইডিয়া কত ক্লাসগুলো থেকে রিটেন করছে কিনা। সো কেউ একজন বলো তো অ্যালয় আসলে কি জিনিস। আচ্ছা, আমি বলি, কে বলবে সেটা আমি বলে দিই, সবাই একসাথে কথা বলবে তো। যারা আমি ইমেল গুলো পড়ে না, আমি তাদেরকে বেছে বেছে ধরি, কি বলো, সেটাই বেটার। যারা ইমেল টিমেল পড়ছে তাদেরকে ইনস্ট্রাকশন ফলো করছে, তাদেরকে শুধু শুধু বিরক্ত করে লাভ নাই। ওকে, সো নাইমুর রহমান, তুমি বলো দেখি অ্যালয় আসলে কি। ওকে, নাইমুর রহমান সম্ভবত ক্লাস চালু করে চলে গেছে, সে নাই। সাদিউর মাসুম, তুমি বলো অ্যালয় কি। ওকে, সাদিউর মাসুম নাই সম্ভবত। মামুন, রোল নাম্বার 230, তুমি বলো দেখি অ্যালয় কি। ওকে, জামিল আহমেদ, জি স্যার। ওকে, তুমি বলো দেখি অ্যালয়টা আসলে কি। স্যার মূলত আম, অনেকগুলা ধাতব উপাদান একসাথে সমন্বয় তৈরি করে একটা, মানে একটা ধাতু তৈরি করা, যে সিস্টেমটা মানে ক্ষয় টয় রোধ করে এরকম আচ্ছা, স্যার। আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে বলেছিলাম যে আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো দেখি অন্য কেউ বলতে পারে কিনা। তাহিয়াত স্পৃহা, 158 রোল নাম্বার, তুমি বলো দেখি। আচ্ছা, একটা কাজ করো তো, তোমাদের আইডি গুলো ইনপুট দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনপুট দাও। আমি attendance টা নিয়ে রাখি। রোল নম্বর 264, 255, 223, এদের কোনো হদিস নাই। স্যার 255 স্যার। 255, তোমাকে যে আমি একটা প্রশ্ন করলাম তুমি তখন কই ছিলা? স্যার আমি শুনতে পাইনি, আসলে নেটের প্রবলেম ছিল স্যার। স্যার 230 স্যার। 230, তোমাকে যে স্যার আমি ঢাকা স্যার বললাম আমার তখন স্যার কই ছিলা? পিসিতে স্যার মাইক্রোফোন একটু সমস্যা স্যার, এখন স্যার ওটা চেঞ্জ করে স্যার ফোনে স্যার কানেক্ট করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমার পিসি ডিসপ্লে ঠিক আছে তো জি নাকি? স্যার, ওইখানে স্যার কথা বললে স্যার শোনা যায় না স্যার, এই জন্য স্যার আমি বললাম পিসি ডিসপ্লে জি ঠিক স্যার আছে ঠিক তো? আছে স্যার। ওকে,
ওকে, সো আচ্ছা, এখন যে কেউ কি বলতে পারবো, যে জানে সে বলো যে অ্যালয়টা কি? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলো, কে বলতেছো? নাম বলো আগে। স্যার তানভীর জামান। জি স্যার। স্যার অ্যালয় হচ্ছে এক ধরনের সংকর ধাতু, যেটা হচ্ছে 2টা অথবা 3টা এলিমেন্টস দিয়ে তৈরি হবে, যেটার একটা এলিমেন্ট হতেই হবে মেটাল। মেটাল একটা এলিমেন্ট হতেই হবে, সেটা হচ্ছে অ্যালয়। ওকে, সে হ্যাঁ, ও সংখ্যাটা ঠিক আছে। অ্যাকচুয়ালি মেটাল অ্যালয় বলতে আমরা বুঝি যে একাধিক ম্যাটেরিয়ালের সংযোজন একসাথে, নট নেসেসারি যে তিনটায় বা চারটা বা দুইটা আমরা যেটা মিক্সচার করবো সেই দুইটাই মেটাল হইতে হবে। মেটাল বাদেও অন্যান্য ম্যাটেরিয়ালের সাথেও আমরা অ্যালয় তৈরি করতে পারি, যেমন কার্বন। ঠিক আছে, সো অ্যালয় সম্পর্কে তোমাদেরকে বেসিক একটা ধারণা সবাইকেই দেওয়া হয়েছে। স্যার ঠিক আছে, একটা এর সাথে স্যার পুরোবিন্দু হ্যাঁ, যুক্ত থাকবে। বুঝতে পারি নাই, তোমার প্রশ্নটা আবার করো। কেউ একটা প্রশ্ন করছিল, কেউ একজন, আমি শুনতে পাই নাই। একটা মেটালের সাথে স্যার মানে পুরোবিন্দু যুক্ত থাকবে স্যার। না না, 20 বিন্দুর সাথে এর কোনো সম্পর্ক নাই। 20 বিন্দু কেন আসতেছে? 20 বিন্দু তো থাকে চুম্বকের। চুম্বকের একটা সার্টেন টেম্পারেচারের উপরে গেলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তো সেটাকে আমরা বলতেছি 20 বিন্দু। সো এখানে 20 বিন্দুর আসলে কোনো ব্যাপার স্যাপার নেই। ঠিক আছে, এখানে আমরা জাস্ট মেটাল অ্যালয়ের কথা বলতেছি, যে মেটাল অ্যালয়টা আসলে কি জিনিস, বা মেটাল অ্যালয়টা কিভাবে আমরা তৈরি করতে পারি, আমরা আসলে সেই বিষয়ে কথা বলতেছি বা আলাপ আলোচনা করতেছি। ঠিক আছে, স্যার বোঝা গেল আমি কি বলো? হ্যাঁ স্যার, ওই ব্যাখ্যাটা আরেকবার বলুন। ওই যে হাই কার্বন ক্ষেত্রে যে 1.5% পর্যন্ত চলে যায়, যেখানে আমরা জানি যে প্লেন কার্বন স্টিলের মধ্যে সর্বোচ্চ 1% পর্যন্ত পারে। হ্যাঁ, মানে আমরা ইউজুয়ালি 0.8 অথবা 1% এর বেশি যদি কার্বন থাকে তাহলে আমরা সেটাকে হাই কার্বন স্টিল বলি। সেটা 1.5% পর্যন্ত যাইতে পারে, ক্ষেত্র বিশেষে 2%ও যাইতে পারে। ঠিক আছে, এটা হলো ভ্যারি করে, এক এক দেশে এক এক বইতে এক এক ভাবে লেখা হয়েছে, বাট এভারেজ ধরে রাখি আমরা যে 0.8 থেকে 1.5% কার্বন যদি থাকে সেটাকে আমরা বলি হাই কার্বন স্টিল। জি স্যার। আর এটাই স্যার তো। আরেকটা হলো স্যার, এই যে অ্যালয় স্টিল আর বিশেষ করে যে স্পেসিফিকেশন গুলো, যে স্যার এটা তো স্যার মানে মানে যদি কোশ্চেন আসে বিশেষ করে স্পেসিফিকেশন, তাহলে স্যার মানে কতটুকু লিখতে হবে? কারণ এখানে দেখা গেছে যে ব্রিটিশটা আছে, আবার স্যার আমেরিকান দুইটাই আছে, এবং অনেক মাপ যোগ দেওয়া আছে 1 2 3 এগুলা। শুনে থাকো তাহলে, আমি বলেছি যে ব্রিটিশটা আসলে আমরা ইউজ করি না বেরোতে, ব্রিটিশটা জি ইম্পর্টেন্ট স্যার। না। আর দেখে তুমি বুঝতে পারবা না যে এটা আসলে কোন ধরনের মেটাল, কোন ধরনের ম্যাটেরিয়াল, কারণ ওইটা এমন ভাবে মানে মার্কিং করা বা এমন ভাবে তোমার নামটা প্রেজেন্ট করা যে ওইখান থেকে ওর কম্পোজিশন বের করা আসলে খুবই টাফ। ঠিক আছে, এটা একটু শক্ত। তো জি স্যার। এই ব্যাপারটা আসলে তোমার মানে ধরার ভিতরে পড়ে না। ঠিক আছে, জি তো স্যার। আমরা যেটা করবো সেটা হলো আমরা আমেরিকানটা ফোকাস করবো। আমেরিকানটা সহজ এই কারণে যে সেটা দেখে আসলে বোঝা যায় যে সেটা আমরা কিভাবে ওটা কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তার স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য কোড নাম্বার দেওয়া আছে, যেমন তোমাদের কতদিন পড়াইছিলাম টাংস্টেনের জন্য বোধহয় 7, তাই না? সো 7 দিয়ে শুরু হইলে আমরা ওটা বুঝতে পারবো যে ওকে দ্যাট ইজ মেড অফ টাংস্টেন, টাংস্টেন তার ভিতরে আছে। ঠিক আছে, তো মানে মেইন অ্যালয়িং জি স্যার। এলিমেন্ট হিসেবে আছে, কারণ হলো আয়রন তো থাকবেই, মোস্ট মোস্ট পোর্শন আয়রন থাকবে, 90% আয়রন থাকলো, 10% অন্যান্য ম্যাটেরিয়াল থাকলো। ওই 10% এর ভিতরে কোনটা ম্যাক্সিমাম আছে সেইটা হলো তোমার মেইন অ্যালয়িং এলিমেন্ট। এখন 100% এর ভিতরে 90% আয়রন আছে, 7% ধরো তোমার টাংস্টেন আছে, তাইলে আর 3% অন্যান্য ম্যাটেরিয়াল আছে, তাইলে প্রধান অ্যালয়িং এলিমেন্ট কোনটা? অবভিয়াসলি টাংস্টেন। কারণ হলো আয়রন তো জি স্যার। আয়রনই, আয়রনের আমরা
অ্যালয় তৈরি করতেছি, সো সেটা অ্যালয় তৈরি করবো। অ্যালয় তৈরি করার জন্য আমরা অন্য ম্যাটেরিয়াল যেটা মেশাচ্ছি সেইটার যে মেন অ্যালয় সেইটা হলো আমাদের দেখার বিষয়। ঠিক আছে, সেটা আমাদের আর কি আইডেন্টিফাই করার বিষয়। এই হলো ব্যাপার। জি স্যার। ওকে, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ফেজ ডায়াগ্রাম। ওকে, তো ফেজ ডায়াগ্রামটা খুবই মানে কি বলে, দেখতে খুবই কমপ্লিকেটেড। মানে কমপ্লিকেটেড বলতে আমি অ্যাকচুয়াল ডায়াগ্রামটা তোমাদেরকে আজকে দেখাবোই না। ঠিক আছে, ফেজ ডায়াগ্রাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো ফেজ ডায়াগ্রামের বেসিক কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমার কাছে ওই জিনিসটা দেখে ভুতুড়ে লাগবে না। ঠিক আছে, এক নজরে যেমন আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম আছে, ওটাও একটা ফেজ ডায়াগ্রাম, বা এরকম বিভিন্ন ধরনের ফেজ ডায়াগ্রাম আছে, এগুলো দেখলে একটু আতঙ্ক তৈরি হইতে পারে যে এটা কি, একটা চার্টের ভিতরে এত কিছু কি লিখছে। সো ওইটা যে আসলে এক্সপ্লেইন করা যায়, ওইটা যে এক্সপ্লেনেশন আছে, খুবই সিম্পলি আমরা আজকে দেখাবো তোমাদেরকে। এটা দেখানোর পরে তোমরা যখন ওইটা দেখবা তখন ওইটা জটিল কিছু মনে হওয়ার কথা না, বা হবে না, তখন ওইটা একটা মিনিং তৈরি হবে। ঠিক আছে, তো তোমাদের এই আজকের লেকচারের মেইন যে উদ্দেশ্য সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য কমন টার্মস ইউজড উইথ দ্য ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামে যে কমন টার্ম গুলো আমরা ইউজ করি সেই কমন টার্মটা তোমার কি সেটা জানা। তারপরে যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং হাউ টু রিড এ ফেজ ডায়াগ্রাম, একটা ফেজ ডায়াগ্রাম কিভাবে আমরা পড়বো, স্টাডি করব, বা আমরা কিভাবে টের পাবো যে এটা ফেজ ডায়াগ্রাম কি ওটা ফেজ ডায়াগ্রাম না, বা ওইটাকে এক্সপ্লেন কিভাবে করতে পারবো সেটা। তারপর আইডেন্টিফাই দ্য ইফেক্ট অফ টেম্পারেচার এন্ড কম্পোজিশন অন দ্য ফেজ অফ ম্যাটেরিয়াল। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের মেইন টার্গেট হবে এটা বোঝা যে টেম্পারেচার এবং কম্পোজিশন ফেজ অফ একটা ম্যাটেরিয়ালের ফেজে কিভাবে এফেক্ট করে। ওকে, তারপরে হলো আন্ডারস্ট্যান্ডিং হাউ ফেজ ডায়াগ্রাম আর ইউজড টু এইড ইন ম্যাটেরিয়াল ডিজাইন। তার মানে এটা বোঝা যে ফেজ ডায়াগ্রাম একটা ম্যাটেরিয়ালের ডিজাইনে কিভাবে কাজে আসে। ঠিক আছে, ফেজ ডায়াগ্রামটা আমরা ম্যাটেরিয়াল ডিজাইনে কিভাবে কাজে লাগাইতে পারি সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো তোমাদের কাছে আমার একটা সিম্পল কোশ্চেন, সেটা হলো যে ধরো তোমাকে এক গ্লাস পানি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পানিটা কতটা ফেজে আছে, এর ফেজ কোন, ফেজ তো বুঝো নাকি, যে কোনো বস্তুর ফেজ কয়টা? তিনটা। কেউ বলতে পারবে? তিনটা ফেজ, তাই না, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস। তো তোমার যখন এক গ্লাসের ভিতরে পানি আছে, সে পানি কোন ফেজে আছে? লিকুইড ফেজে। এখন তোমাকে বলা হলো এর ভিতরে চিনি মিশাইতে হবে। তো তুমি 1 চামচ চিনি মিশাই ওইটা গোলায় ফেললা। এখন এর ভিতরে ফেজ কয়টা? দুটা। একটা লিকুইড আচ্ছা লিকুইড। স্যার একটাই স্যার, স্যার লিকুইড। একটাই স্যার, লিকুইড। এক্স্যাক্টলি, এখনো ওর মাঝে ফেজ একটাই, কারণ ওটা সলিউশনে মিশে গেছে। দ্যাট টার্নড ইনটু সলিড টু লিকুইড, চিনি লিকুইড হয়ে গেছে বা লিকুইডের সাথে মিশে সলিউশন তৈরি করছে, রাইট? এখন তোমাকে আমি বললাম যে চিনি মিশাইতেই থাকো। তো তুমি ধরো আনলিমিটেড চিনি মিশাচ্ছ, তো এটা কি পরিণতি কি হবে? এক সময় মানে চিনি বেশি হলে কঠিন হয়ে যাবে স্যার। পদক্ষেপ পড়তে পড়তে ওটা পদক্ষেপ না, কঠিন হয়ে যাবে আর কি চিনি মিশাতে। আচ্ছা, তোমাদেরকে আমি সিম্পলি বুঝাই যে ধরো তোমাকে একটা গ্লাসের ভিতরে 100 গ্রামের ওয়াটার দেওয়া হয়েছে। ঠিক আছে, এর ভিতরে তোমার সুগার মিশাইতে হবে। তোমাকে এখানে ধরো 200 গ্রাম সুগার মিশাইতে বলা হলো। এখন তুমি প্রথমে 100 গ্রাম পানির ভিতরে 100 গ্রাম সুগার দিলে, সেটা কি সলিউবল হবে? সেটা কি সলিউশন তৈরি হবে? জি না স্যার।
সলিড হয়ে যাবে স্যার, মানে বেশি তো চিনি তো সলিড, যার কারণে পুরোটাই স্যার সলিড হয়ে যাবে। Actually, আমাদের term যেটা ভুল আসতেছে, যেটা ভুল বলতেছে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। সলিড হয়ে যাবে না, একটা সার্টেন অ্যামাউন্টের তোমার চিনি গলে যাওয়ার পরে ওই লিকুইডের আর চিনি গলানোর বা গলিত চিনি নিয়ে সলিউশন তৈরি করার ক্ষমতা থাকবে না। তখন তুমি যতই চিনি দাও সেটা আর গুলবে না। ঠিক আছে, কারণ ওর ডেনসিটি বেড়ে যাবে এবং ওইখানে আর চিনি নতুন করে সলিউশন তৈরি করতে পারবে না। তার মানে হলো চিনিটা সলিড স্টেটে থেকে যাবে। এখন ওই সলিউশনের কয়টা স্টেট আছে বা কয়টা ফেজ আছে? দুইটা স্যার, ওই অগলিত চিনিগুলো থাকবে আর স্যার যেটা গলিত পানি আছে সেটা। এখন তার ভিতরে ফেজ আছে পাত্রের ভিতরে। দুইটা, এক্স্যাক্টলি। পাত্রের ভিতরে তোমার ফেজ থাকবে দুইটা। বোঝা গেল? ওকে, তো এটা ক্লিয়ার করে দিই। তো এখন আমরা যখন দুইটা ফেজ একসাথে মিক্সচার করি, সেটাকে আমরা মানে মিশাই, তখন আমরা সেটাকে বলি মিক্সচার। ঠিক আছে, তখন আমরা সেটাকে সলিউশন আর বলি না, কারণ দুইটা আলাদা আলাদা ফেজের ম্যাটেরিয়াল থাকলে আমরা সেটাকে বলি মিক্সচার। ওকে, তো সলিউবিলিটি লিমিট আমাদের এটা আসলে মেইন জানা টার্গেট, আমাদের এটা জানতে হবে যে এই যে তোমরা যেটা বললে যে একটা সার্টেন লেভেলে যে তোমার এটা থাকবে না, মানে কি বলে, সার্টেন লেভেলে যাওয়ার পরে তোমার আর সলিড ম্যাটেরিয়াল সলিউশন তৈরি করবে না। ঠিক আছে, এই যে লিমিটটা, এই লিমিটটাকে আমরা বলি সলিউবিলিটি লিমিট। ঠিক আছে, অর্থাৎ সলিউবিলিটি লিমিট থাকা পর্যন্ত আমরা কোনো একটা ম্যাটেরিয়ালে সিঙ্গেল ফেজ আছে এটা বলতে পারি। এই লিমিট ক্রস করলে আমরা সেটাকে আর বলতে পারবো না যে সেটা সিঙ্গেল ফেজে আছে। তো আমরা এখানে একটা চার্ট দেখি, চলো এটাকে আমরা বলতেছি ফেজ ডায়াগ্রাম। ওকে, তো ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি বোঝাইতে যাচ্ছি যে এখানে এক্স এবং ওয়াই বরাবর তোমার দুইটা ব্যাপার আছে। একটা হলো কম্পোজিশন দেখাইছি আমরা এক্স বরাবর, যে ওয়েট পার্সেন্টেজ অফ সুগার কি পরিমাণ আছে, আর আমরা বাম দিকে ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার দেখাইছি। আমরা রিলেশনটা বুঝতে পারবো, এটা খুব ইজিলি যাতে রিলেশনটা বুঝতে পারি যে কিভাবে টেম্পারেচার, কম্পোজিশন এবং সলিড লিকুইড যে কম্পোজিশন আছে সেটাকে কিভাবে ইফেক্ট করে। ওকে, তো ধরো এটা আছে লিকুইড সলিউশন বা সিরাপ, অর্থাৎ আমরা এর ভিতরে এই ধরো 20, 40 এবং 60% ওকে 20, 40 এবং 60% ওয়েট পার্সেন্টেজ অফ সুগার মিশাইছি। তার মানে হলো ধরো 100 গ্রাম পানির ভিতরে, 100 গ্রাম ওয়াটারের ভিতরে, যদিও আমরা ওয়াটারকে গ্রামে ধরি না, বাট আমরা সহজ ওয়েট পার্সেন্টেজ হিসাব করার সহজ হিসাবের জন্য আমরা এটা ধরলাম। ওকে, তো আমরা এটা ধরলাম যে তোমার 100 গ্রাম সুগারের ভিতরে আমরা 20% বা 20 গ্রাম চিনি মিশাইলাম, দ্যাট ওয়ার্কস, সেটা সলিউশন তৈরি হবে। 40% মিশাইলাম, সেটাও সলিউশন তৈরি হবে। 60% মিশাইলাম, সেটাও সলিউশন তৈরি হবে। বাট 80% যখন মিশাইছিলাম তখন তার স্টেট হয়ে গেল দুইটা। ঠিক আছে, অর্থাৎ দেখা গেল যে 20% সুগার তখন
ইয়া হয় নাই, কি বলো এটাকে, সলিউবল হয় নাই, ওটা সলিড অবস্থায় থেকে গেছে। বুঝা গেছে ব্যাপারটা কিভাবে এই চারটা হয়েছে? জি স্যার। ওকে, এখন দেখো যে আমরা যদি 60% হিসাব করি, 60% বিষয়টা যদি হিসাব করি, তো দেখবা যে এই 60%-এ যে কোনো টেম্পারেচারেই তোমার 60% যত সময় আছে যে কোনো টেম্পারেচারেই এরা লিকুইড অবস্থায় আছে। ওকে ফাইন। এখন আমরা কি করলাম, এই অবস্থাটা দেখি, ধরো এটা কত 70% হবে অ্যারাউন্ড, রাইট? 70%-এ যখন আছে সুগারের ওয়েট পার্সেন্টেজ, তখন ইউজুয়ালি 20°C টেম্পারেচারে এটা সলিড এবং লিকুইড অবস্থায় একসাথে মানে টু ফেজে অবস্থান করতেছে, ঠিক আছে? এবার আমরা যদি 40°C কল্পনা করি, সো দ্যাট ইজ অলসো ইন টু ফেজেস, লিকুইড ফেজ এন্ড সলিড ফেজ। এরপরে যদি আমরা 60% কল্পনা করি, 60% কল্পনা করলেও আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে সেটা আসলে ওয়েট পার্সেন্টেজে আছে, ইভেন দ্যাট ইজ ক্লোজ, লিকুইড এবং সলিড স্টেটে আছে। এরপরে যখন আমরা টেম্পারেচার বাড়ানো শুরু করলাম, তখন দেখো তার সলিবিলিটি লিমিটটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে। তার মানে টেম্পারেচারের কারণে এর সলিবল মানে যে টু স্টেটে ছিল সেখান থেকে সে অ্যাকচুয়ালি ওয়ান স্টেটে চলে আসছে, অর্থাৎ ওয়ান ফেজে চলে আসছে, লিকুইড সলিউশনে চলে আসছে। টেম্পারেচার বাড়ানোর কারণে যেটা হয়েছে সেটা হলো যে সেটা এখন সলিবল হয়ে গেছে। বুঝা গেছে? আবার দেখো যে আমি যদি এই 90%-এ চলে আসি, 90% ওয়েট পার্সেন্টেজ অফ সুগার আছে, এখন যদি আমি টেম্পারেচার বাড়ায়ও 100°C করে ফেলি, তাও এর কোনো কিছু যায় আসে না, সে লিকুইড এবং সলিড ফেজেই থাকবে। তার মানে হলো টেম্পারেচার কিভাবে কম্পোজিশনের উপর এফেক্ট ফেলতেছে এবং কিভাবে এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি, সেটা যে ডায়াগ্রাম দেখাই, যে ডায়াগ্রাম আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই ডায়াগ্রামটাকে আমরা বলতেছি সলিড ওয়াটার ফেজ ডায়াগ্রাম। এই ফেজ ডায়াগ্রামটা কি বোঝা স্যার বুঝি নাই? কি বুঝতে পারছো না কি কোনো প্রশ্ন? আপনাকে শোনা যাচ্ছিল না। স্যার কথা শোনা যাচ্ছিল না এত। এতক্ষণ কথা শুনতে পারো না? মানে আমি যেটা বুঝাইছি এটা বুঝতে পারো? এটা বোঝা গেছে স্যার, এই যে লাস্টে অল্প একটু। লাস্টের দিকে স্যার, লাস্টের দিকে। মানে এই যে 90° যেটা বুঝাইছি সেটা? জি স্যার। স্যার না, এটা বললাম যে ধরো 90% মেশালাম যখন আমরা ওয়েট পার্সেন্টেজ অফ সুগার, তখন আমরা টেম্পারেচার বাড়াইলেও এর অ্যাকচুয়ালি সলিবিলিটি লিমিট চেঞ্জ হয় নাই, ঠিক আছে? অর্থাৎ টেম্পারেচার দেখো এই যে 70% আমরা টেম্পারেচার যখন বাড়াইছি তখন সলিবিলিটি লিমিট চেঞ্জ হয়েছে এবং 80 থেকে 100°C টেম্পারেচারে তখন সে অ্যাকচুয়ালি লিকুইড সলিউশন তৈরি করছে। তার মানে টেম্পারেচার অ্যাকচুয়ালি কম্পোজিশনের উপর ইফেক্ট ফেলতেছে। কিন্তু আমরা যখন একটা সার্টেন লিমিট ক্রস করে ফেলতেছি, যেমন 90% যদি আসি, তখন আমাদের টেম্পারেচার বাড়াইলেও এর অ্যাকচুয়ালি সলিড এবং লিকুইড স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এইটাই বুঝাইলাম। এখন আমার কথা হলো যে এটা বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার সেটা হচ্ছে যদি স্যার আপনার উদাহরণটাই স্যার, যদি চিনি আর পানি একটা ইয়েতে পাত্রে রাখলাম, সেটাকে যদি আমরা হিট দিই, টেম্পারেচার বাড়াই, তখন তো স্যার হচ্ছে লিকুইডটা তো স্যার বাষ্প হয়ে যাওয়ার কথা আর সলিডটা থেকে যাওয়ার কথা। তখন কি স্যার সলিউবিলিটি লিমিটটা কি, তখন তো স্যার সলিউবিলিটি লিমিটটা কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? এটা তো স্যার সলিউবিলিটি লিমিটটা স্যার কমে যাওয়ার কথা, কারণ হচ্ছে লিকুইডটা যেহেতু বাষ্প হয়ে যাবে। এটা স্যার আমি বুঝতেছি। টেম্পারেচার কত? সরি স্যার। লিকুইড বাষ্প শুরু করে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? ও সরি স্যার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্যার। আমরা 100° তো লিমিট ধরছি, আমরা কি তার বেশি দেখাইছি যে বাষ্প হয়ে উড়ে যাবে? ও সরি স্যার, এবারে বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। সো
এখন কথা হলো যে হোয়াট ইজ দ্য সলিবিলিটি লিমিট ফর সুগার ইন ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলা হলো যে এরকম একটা ফেজ ডায়াগ্রাম দেওয়া আছে, তো সুগারের 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলিবিলিটি লিমিট কত, তাইলে এখানে আমরা কি বলবো, এটা সলিবিলিটি লিমিট কত ওয়েট পার্সেন্টেজ অনুযায়ী 20 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা ধরি, আমরা যদি সেখানে হিসাব করি, দ্যাট ইজ 65, হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 65 ডিগ্রি ওয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ সলিবিলিটি লিমিট, ঠিক আছে। এখন যদি 20 ডিগ্রি সেলসিয়াস এর বেশি আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে 65% ওয়েট পার্সেন্টেজ অফ ওয়াটারের বেশি যদি সুগারের বেশি যদি সুগার দিই, তাহলে সেটা ডাবল ফেজ হয়ে যাবে, অর্থাৎ লিকুইড এবং সুগার একসাথে এক্সিস্ট করা শুরু করবে। আর এর নিচেই থাকলে আমরা একটা সলিউশন পাবো যেটা শুধুমাত্র লিকুইড ফেজ থাকবে। এখন এইটা আমরা মিটালে আসলে কিভাবে কাজ করে, আমরা তো সুগারের পার্সপেক্টিভে দেখলাম, আমরা তো আর ইঞ্জিনিয়ারিং এ সুগার নিয়ে কাজ করব না, তাই না? তো সেখানে আমরা আসলে কি নিয়ে কাজটা করব? দেখো এখানে আমরা দুইটা এলিমেন্ট রাখছি, ঠিক আছে, যেটা একটা অ্যালয় তৈরি করছে। এই সলিউশন বোঝানোর কারণ হলো যে অ্যালয় কিভাবে তৈরি হয়েছে সেটা আমাদেরকে বোঝানো, বা এই যে কম্বিনেশন, এটা টেম্পারেচারের উপর ইফেক্ট কি, বা কম্বিনেশন চেঞ্জ করলে আমরা ম্যাটেরিয়ালের প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়, এই বিষয়ে আলোচনা করা অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য। এটা হলো তোমাদের মেইন ফোকাস, এলিমেন্টস অর কম্পাউন্ড হুইচ আর প্রেজেন্ট ইন দ্য অ্যালয়। ধরো একটা অ্যালয়ের ভিতরে অ্যালুমিনিয়াম এবং কপার আছে, ঠিক আছে। এখন দুইটাই কিন্তু ফিজিক্যালি আর কেমিক্যালি আলাদা আলাদা ডিফারেন্ট ফর্মের মেটাল, ঠিক আছে। আর এখানে যদি আমরা ফেজ চিন্তা করি, এই যে কালো যে অংশগুলো আছে সেটা হলো ধরো আলফা অ্যালয়, আলফা কম্পোনেন্ট, আর সাদা অংশ যেটা আছে সেটা ধরো বেটা কম্পোনেন্ট, ঠিক আছে। এখন এই অ্যালুমিনিয়াম কপার অ্যালয় যদি আমরা দেখি, এই ডার্কার ফেজে যে আলফা যেটা আছে সেটা হলো একটা ডার্কার ফেজে আছে, আর বেটা হলো লাইটার ফেজে আছে। তার মানে দুইটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি একসাথে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। সরি এবং প্রত্যেকটা এলিমেন্টের আমরা ডিফারেন্ট প্রপার্টি জানি, অর্থাৎ একটা এলিমেন্ট যেমন কপারের যে প্রপার্টি আমরা যদি চেঞ্জ করে ফেলতে পারি, অ্যালুমিনিয়াম কপার যে অ্যালয় তার প্রপার্টিও কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু ক্লিয়ার করে দেখি, এটা একটু পরিষ্কার হোক আমাদের কাছে। এখানে দেখো যে টেম্পারেচার ক্যান চেঞ্জ ফেজ অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটা 80 ওয়েট পার্সেন্টেজে যদি আমরা একটা হিসাব করি, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুইটা ফেজে আছে, সেটা লিকুইড এবং সলিড ফেজে আছে, আমরা যদি সলিউশনের কথা চিন্তা করি, বাট যখন টেম্পারেচার চেঞ্জ হয়েছে তখন দেখো ফেজও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। এটা তোমাদেরকে আমি আগের স্লাইডে ড্র করে দেখাইছি, তাই না? তো সেখানে আমাদের যদি ওই অ্যালুমিনিয়াম কপার যে তোমাদের যে ছবিটা দেখাইলাম, ঠিক আছে, এই ছবিটা দেখানো হয়েছে তোমাদের কি দুইটা ফেজ আলাদা আলাদা বোঝানোর জন্য, ঠিক আছে। যে দুইটা যে আলাদা ফেজে আছে এটা আমরা এই ছবি থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা হলো মাইক্রো স্ট্রাকচার, এবং ক্ষুদ্র যদি তুমি কি বলে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখো তাহলে এরকম একটা ছবি হয়তো তুমি দেখতে পারবা কোনো অ্যালয়ের। তো এখন আমরা যদি এটাকে ধরো অন্য দুইটা ম্যাটেরিয়াল কল্পনা করি, যে কিভাবে আমরা এটাকে একসাথে মিক্সচার করতে পারবো, কারণ মেটাল মিক্সচার করা একটু টাফ। তোমার লিকুইড এবং সুগার তো গোলাইলেই শেষ, স্টাইরিং করলে শেষ, নাড়াইলেই শেষ, গলে যাবে। কিন্তু তুমি তো কপার, নিকেল, অ্যালুমিনিয়াম এগুলো করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের উপায়টা কি? তো একটা সিম্পল সলিউশন কল্পনা করি, যে কপার নিকেল সলিউশন। এখন আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারটা প্রথমে দেখতে হবে। তো আমরা দেখলাম যে ক্রিস্টাল স্ট্রাকচার দুইটারই FCC ফাইন, দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি প্রায় কাছাকাছি 1.9 আর 1.8। ইভেন এদের যে অ্যাটমিক রেডিয়াস, সেই অ্যাটমিক রেডিয়াসটাও অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ, ঠিক আছে। সো এই প্রপার্টি গুলো আমরা দেখে বুঝতে পারলাম যে ইয়েস, নিকেল এবং কপার একসাথে আমরা সলিউবল করতে পারি। আমরা এটার বিভিন্ন পোর্শনে একসাথে মিক্সচার করে
একটা অ্যালয় তৈরি করতে আমরা পারবো, যে টোটালি সলিউবল। ঠিক আছে, সো এই যে প্রপার্টি, এই প্রপার্টি গুলোকে আমরা যদি মডিফাই করি, মডিফাই করে করে আমরা অ্যালয়েরও প্রপার্টিটা মডিফাই করতে পারবো। এবং ওরকম একটা ফেজ ডায়াগ্রাম যদি আমরা করি যে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত এবং এর কম্পোজিশন কত হলে এদের সলিবিলিটি বজায় থাকে। ঠিক আছে, ওকে। সো এটা হলো আমাদের উদ্দেশ্য ছিল জানা যে আসলে কিভাবে ইয়া করা। এবং ওই ফেজ ডায়াগ্রামটা আমরা তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো, এবং এই ক্লাসে দেখানো সম্ভব না কারণ হলো দ্যাট ইজ এ ভেরি কমপ্লিকেটেড ডায়াগ্রাম। কেউ যদি দেখতে চাও তো এক মিনিট, লেটস সি ইফ আই ক্যান শো ইউ। See, this is the phase diagram or iron carbon phase diagram. তো দেখতে পাচ্ছ এটা দেখে খুব বিদগুড়া মনে হচ্ছে না, যে অনেক কিছু আছে, তাই না? তো আসলে এটা মোটেও বিদগুটে না। ঠিক আছে, এটা হলো পার্সেন্টেজ অফ কার্বন আছে এক পাশে, আর পাশে টেম্পারেচার আছে, যেটা আমরা বলছিলাম পার্সেন্টেজ অফ সুগার ভার্সেস টেম্পারেচার। তার মানে দেখো কার্বনের পার্সেন্টেজ টেম্পারেচারের উপর কিভাবে, টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হয় এবং সেটা ম্যাটেরিয়ালকে অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ করে ফেলে, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমরা যদি অ্যানালজিটা বুঝতে পারো, তোমাদের আজকে যে অ্যানালজিটা দেখানো হয়েছে সেটা যদি বুঝতে পারো, সো সেক্ষেত্রে আই হোপ যে তোমাদের এটা নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার, স্যার যখন ফেজ ডায়াগ্রাম বোঝাইছেন তখন আমার ওইখানে কথা কেটে কেটে আসছিল, এটা বুঝতে পারিনি, একটু যদি আবার রিপিট করতেন। কি আরো কোনো প্রশ্ন নাই? স্যার এখনো রোল নাম্বার দিচ্ছে কারা? এত লেট কেন? আমি তো 10 মিনিটের উইন্ডো দিয়েছিলাম তোমাদেরকে। স্যার স্যার আমি দিতে আচ্ছা, পারি কারো নাই কোনো স্যার। প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আজকে স্যার এখানে শেষ আমিও করতে দিতে পারি। পারি না রোল নাম্বার স্যার। স্যার রোল নাম্বারটা দেওয়া হয় নাই স্যার। স্যার আমি রোল নাম্বার দিতে পারি নাই। স্যার 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 রোল নাম্বার দিতে পারি নাই। ওকে, কারো কোনো প্রশ্ন নাই তো আমরা আজকে এখানে শেষ করছি। নেক্সট স্যার আইডিটা দিতে পারিনি স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। স্যার রোল নাম্বার দিই নাই। স্যার ফেজ ডায়াগ্রামটা আরেকবার বোঝানো লাগতো স্যার। আচ্ছা, আমি কি তোমাদের কথা শুনতে পাচ্ছি না নাকি? লেট মি চেক। স্যার আইডি দিতে পারি হ্যাঁ, নাই কারোর স্যার। একটা প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। আইডি দিতে পারি স্যার। কেন? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। তুমি কি সারা ক্লাসে ডিসকানেক্টেড ছিলে? না না স্যার, স্যার ক্লাস ডিসকানেক্টেড ছিলাম না স্যার।
কত সময় ক্লাসে ছিলাম ডিসকানেক্টেড তো ছিল? তোমাদের তো প্রচুর সময় দেওয়া হয়েছে আইডি দেওয়ার জন্য। তো স্যার একটু এক্স্যাক্টলি দেন কত না সময় আর ডিসকানেক্টেড থাকলে তুমি আইডি দিতে পারো না, আমার সেটা আসলে ক্যালকুলেশনের বিষয়। স্যার জানা ছিল না। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো, ক্লাস কোশ্চেন যারা আছে সেই কোশ্চেনটা করো। স্যার। ওই যে যখন ফেজ ডায়াগ্রাম বুঝাইছেন তখন আমার এখানে স্যার কথাগুলা কেটে কেটে আসছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা, যদি আবার একটু সেক্ষেত্রে আমি সবসময় যে তোমাদেরকে ভিডিও লেকচার আপলোড দিয়ে দিই। সো প্রথমে ভিডিও লেকচারটা দেখো, ওখানে যদি বুঝতে না পারো তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবা যে স্যার এটা বুঝি নাই। ঠিক আছে? স্যার রোল নাম্বার, স্যার আইডি দিতে পারি নাই। স্যার আইডি দিতে না স্যার। স্যার আইডিটা দিতে পারিনি স্যার। দাও আইডি দাও। দুইজন না তিনজন বললে আইডি দিতে পারে না, এতজন কেন? স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ফেজ ডায়াগ্রামটা স্যার 100 ডিগ্রি, মানে স্যার 100 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত ছিল, তাহলে স্যার লাস্টে গিয়ে স্যার পুরোটাই স্যার কি ইয়া এই স্টেটে চলে যাবে স্যার? 100 ডিগ্রি আমরা এক্সাম্পল হিসেবে দেখাইছি, তাই না? আমরা ওয়াটারের ক্ষেত্রে 100 ডিগ্রির উপরে গেলে তো বাষ্প হয়ে যাবে, তখন তো ওয়াটারের অ্যামাউন্ট কমে যাবে, তখন তো সলিবিলিটি লেভেল আরো কমে যাবে, তাই না? আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইছি, দ্যাট ইজ নট এক্সাক্ট ভ্যালু কিছু তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের জাস্ট বোঝানো হয়েছে যে আসলে ঘটনাটা কি ঘটে। আমরা যেটা দেখবো অ্যাবসলিউট ভ্যালু যেটা দেখবো সেটা হলো অ্যাকচুয়াল আয়রন কার্বন ডায়াগ্রাম। ঠিক আছে? তখন সেটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে, দেখবা তখন 1600 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 2500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে ওখানে। ঠিক আছে? জি স্যার। স্যার আজকে যে কনসেপ্টটা বুঝালেন, এই কনসেপ্ট দিয়ে কি স্যার পরের দিন হচ্ছে স্যার আয়রন আর এটা স্যার বোঝানো হবে স্যার? হ্যাঁ, আজকে আমরা জাস্ট কনসেপ্টটা বুঝলাম, তাই না? আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার আগে। কনসেপ্ট ক্লিয়ার হলে ওটা এমনিই বোঝা যাবে। ঠিক আছে? জি স্যার। আগের কোনো প্রশ্ন আছে? জি না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ওকে, তো আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাই।